নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব অর্থবর্ষের অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ারের প্রথম মাস এপ্রিল মাস। এই এপ্রিল মাসটিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি কি ঘটতে চলেছে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই সবকিছু নিয়ে আমি বিশ্লেষণ করব, আলোচনা করব, প্রেডিকশন করব। আমার আজকের এই আলোচনাটা সম্পূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা। কেন সার্বিক মতে আলোচনা, কেন আমি স্পেসিফিক ভাবে আলোচনা করতে পারছি না, তার কারণ কেবল পশ্চিমবঙ্গটাকেই যদি আমি ধরি তাহলে কয়েক লক্ষ কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, সুতরাং কালপুরুষ ছক আলাদা, তাই না? সুতরাং স্পেসিফিক ভাবে কখনোই আলোচনা করা সম্ভব নয়, আমি সার্বিক মতে আলোচনা করছি। যদি আপনাদের মনে হয় স্পেসিফিক ভাবে আপনি আপনার সম্পর্কেই জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু কোনো রিয়েল সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। কেন রিয়েল সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বললাম? পশ্চিমবঙ্গে এখন সব অ্যাস্ট্রোলজারই বলে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো হাত দেখে প্রেডিকশন করে না। কেন করে না? আমাদের হাতের যে রেখা সেগুলো নার্ভের দ্বারা সৃষ্টি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে ফার্স্ট। সুতরাং হাত দেখা, যে অ্যাস্ট্রোলজার বলবে হাতটা দেখি, যখন তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই তখন হাতটা দেখতে চাইছে, কখনো নয়। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক ক্রিয়েট করে 100,000% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। লাস্ট 7.5 বছর ধরে দেখিয়ে এসেছি। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারে। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, আর কালপুরুষ ছক মানে হচ্ছে চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা, বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক। পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স বা ম্যাথ বা ক্যালকুলেশন নয় কিন্তু। কেমন? এছাড়া ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে জন্ম ছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে কিন্তু একজন রিয়েল সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সুতরাং যখন আমি কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাব তখন অবশ্যই কিন্তু এইগুলোকে কিন্তু আমি জাজ করে নেব। সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো কোনো প্রেডিকশন করা সম্ভব নয়। কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির বইতে এইগুলো পাওয়া যায় না। আমি যখন কোনো রকমের ক্যালকুলেশন করছি, ভাইব্রেশন ক্রিয়েট করছি, তখন সংখ্যা তত্ত্বকে পুট করা হয়। সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো কোনো প্রেডিকশন করা সম্ভব নয়। আমরা খুব ভালো মতোই জানি, একজন অ্যাস্ট্রোলজার বোধহয় এমনি ঝড়ে বগমরি ছিল, ফকিরের কেরামতি বেড়েছিল, পশ্চিমবঙ্গের বাইরের একজন অ্যাস্ট্রোলজার। তারপর তার খুব নামটাম মারলো, তাকে বলা হলো ভারত কি জিতবে, সে তখন প্রশ্ন করলো, সেই ভিডিওটাও আমার কাছে রয়েছে। আমি উইদাউট প্রমাণ কোনো রকমের কোনো হাওয়ায় কোনো কারো সম্পর্কে অহেতুক কথা বলি না। আমি বলছি এই কারণের জন্যই, আপনাদেরকে কসাস এবং কনসাস করার জন্য। তাকে প্রশ্ন করা হলো ভারত কি এই T20 বিশ্বকাপে জিতবে, তখন বললো 1 থেকে 7 পর্যন্ত একটা সংখ্যা বলুন তো। তখন যিনি সঞ্চালনা করছিলেন তিনি একটা সংখ্যা বললেন, বলছে ভারত সেমিফাইনালেই উঠতে পারবে না, তো ফাইনালে উঠবে কি করে? এখন ব্যাপার যেটা হচ্ছে, একটা মানুষের প্রেডিকশন ভুল হতেই পারে, সেইটা নিয়ে আমি কোনো কথা বলছি না, কিন্তু সে একজন অ্যাস্ট্রোলজার হয়ে কোনো বিশ্লেষণে গেল না। 1 থেকে 7 পর্যন্ত একটা সংখ্যা বলুন তো, এইটা কি বাচ্চাদের কি চুকিট খেলা নাকি? এটাকে চ্যাংড়ামি করা নাকি? সে একটা নাম্বার বললো না ভারত সেমিফাইনালে যেতে পারবে না,
তাহলে আমার কথা যেটা হচ্ছে, সে ভুল প্রেডিকশন করেছে সেই নিয়ে কথা নয়, ভুল ঠিক এইগুলো সবকিছুতেই থাকবে, প্রত্যেকটা প্রফেশনাল থাকে, কিন্তু সে তো ক্ল্যারিফাই সঠিক মতন করলো না, সে তো প্রেডিক্টটাই করলো না। তুমি আমার কাছে এলে আমি কি চাকরি পাবো 1 থেকে 7 পর্যন্ত ধরো তো, তুমি বললে 5, হ্যাঁ চাকরি পেয়ে যাবে, এর মধ্যে দিয়ে কোনো রকমের কোনো সায়েন্স নেই, কোনো যুক্তি নেই, সায়েন্স কেন, কোনো কিছুই নেই, এটা তো মানুষ ঠকানো ছড়া আর কোনো কিছু নয়। একটা কথাই, ওই ঝড়ে বক মরেছে ফকিরের কেনামতি বেড়েছে, তাই জন্য তাকে বারবার ধরে জিজ্ঞেস করা হচ্ছে, ভোট নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, এই নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, সে কিন্তু এখনো 1 থেকে 7 পর্যন্ত অক্ষর দিয়ে। তাহলে আমি যেইটা বলছি, প্রেডিক্ট করছি, তার পেছনে আমি আমার যুক্তিটা দেখাবো না? সেটা ভুল হতেই পারে, সেক্ষেত্রে আমার কোনো কথা বলার নেই। কিন্তু আমি যখন বিশ্লেষণটা করছি, কোনো বিশ্লেষণ না করি 1 থেকে 7 পর্যন্ত একটা সংখ্যা ধরো, বলো তো এইটা কোনটা, এইগুলো কি কোনো অ্যাস্ট্রোলজি হলো? সোশ্যাল মিডিয়ার দৌলতে তার ফেম এখন ঘরে ঘরে চলে গেছে, মাস গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে সোশ্যাল মিডিয়া থেকে, সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা ছবি, তাই না? যাই হোক, এইবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, তোমরা যদি মনে করো যে আমার কাছে আসবে, তাহলে প্রথমেই জানিয়ে রেখে দিই আমার কিছু নিয়ম আছে। কি নিয়ম আছে? আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না, এক্সট্রিমলি সরি টু সে। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছো তারা কখনো আমার চেম্বারে আসবে না, তোমরা তোমাদের সন্তানকে নিয়ে আমার চেম্বারে আসবে না, স্বামী স্ত্রী ভাই বোন দাদা দিদি আত্মীয় পাড়াপড়শি কাউকে নিয়ে, কাউকে রেফার করবে না আমার কাছে আসার জন্য যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছো। এখন প্রশ্ন করতেই পারো, জেমস্টোন কি রেমিডি নয়? জেমস্টোন রেমিডি কি রেমিডি নয়, লাস্ট 7.5 বছর ধরে চিৎকার করে এসেছি। আমি এখন একটা কথাও তা নিয়ে বলবো না। আমার চেম্বারে যখন আসবে, আমার নিয়ম মেনে তোমাকে আসতে হবে, একদম সাদা কাগজ হয়ে আমার কাছে স্যারেন্ডার করে যদি তুমি আমার কাছে আসতে পারো তাহলে তুমি আসবে, তা না হলে পৃথিবীর যত বড়ই হনু তুমি হও, হাতের মধ্যে স্টোন পড়লাম, আমি চলে এলাম, হ্যাঁ বলুন আমার সম্পর্কে করুন, আমি কিন্তু প্রেডিকশন করি না। লুচ্চারমি করার জন্য, চ্যাংড়ামি করার জন্য, অসভ্যতামি করার জন্য, চিটিংবাজি করার জন্য আমি কিন্তু এই প্রফেশনে আসিনি। সুতরাং আমার কাছে যদি আসতে হয়, একদম সাদা কাগজ হয়ে স্যারেন্ডার করে আমার কাছে আসবে, যাতে প্রাণ খুলে আমি তোমাকে বোঝাতে পারি। আমার কাছে যারা এসছো তারা সবাই তোমরা এইটুকু অন্তত স্বীকার করবে যে আমি কিন্তু চেম্বারের মধ্যে পুরো ছকটাকে বিশ্লেষণ করি, যতক্ষণ না বুঝতে পারছো ততক্ষণ ধরে বোঝাই। বর্ধমানের চেম্বারে একটি ছেলে আর একটি মা এসেছিল, একটু তালকানা টাইপের রয়েছে, তাকে বুঝিয়ে যাচ্ছি, সে বলছে আচ্ছা এইটা বুঝতে পারলাম, ওটা বুঝতে পারলাম না, তাকে 1.5 ঘন্টা ধরে বুঝিয়ে গেলাম। আমার অফিসের লোক বললো তাকে বোঝানোটা কি আপনার কাজ? কিন্তু আমি বারংবার বলেছিলাম তোমাকে বুঝিয়ে তবে ছাড়বো, তার কারণ এটা আমার একটা সাধনার জায়গা। আমি বারবার ধরে বলছি, যদি এইগুলো অত্যন্ত পার্সোনাল কথা, এইগুলো বলা উচিত নয়। একটা মানুষ যখন এলো তাকে প্রপার ভাবে বোঝাবো না, বোঝাতেই হবে। আমি কিন্তু তাই জন্য বারবার ধরে বলছি যে তোমরা যখন আমার কাছে আসবে একদম সাদা কাগজ হয়ে একদম সারেন্ডার করে আসবে। আর যারা যারা ভীষণ সিরিয়াস তারাই কেবল আসবে, কেননা আমার চেম্বার ফিস কিন্তু 3000 টাকা, আমার অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু 5000 টাকা। অর্থ খরচ করতে তুমি আসবে কেন? তাই না? অর্থ খরচ করতে তুমি আসবে কেন যদি কেবলমাত্র আমি আমারটা জানতে এলাম, জেনে বাড়িতে চলে গেলাম, ভাগ্যে যা আছে তাই হবে? তাহলে পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, তাদের কাছে যাও। আমার কাছে যদি আসো তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক নয়। তিনি তোমার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। তিনি তোমার নেগেটিভ সাইডটাকে নিয়ে আলোচনা করবে, এবং যখনই তুমি জানলে আমার নেগেটিভিটি কি, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও সেই নেগেটিভিটিটাকে তোমাকে অফ করতে হবে। এতটাই সিরিয়াস তুমি যদি হও তবেই আমার কাছে আসবে, তা না হলে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, তোমরা তাদের কাছে যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, মানসিকতা মনোভাবের ক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটাকে লক্ষ্য করা যাচ্ছে, 1/3 কানেকশন ক্রিয়েট হচ্ছে। তাহলে যখন ফাটকা রিলেটেড জায়গা মানেই কিন্তু কেবলমাত্র লটারি, ফাটকা রিলেটেড জায়গা মানেই কিন্তু কেবলমাত্র
যে জুয়া সাট্টা বা হ্যান ত্যান এইগুলো, ফাটকার সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই, তা কিন্তু নয়। তার কারণ থার্ড হাউস দ্বারা কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটাও বোঝা যায়। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 30% নিজেকে নিয়োজিত করলাম, 80% রেজাল্ট চাইলাম, সেটাও কিন্তু ফাটকার আন্ডারে পড়ছে, ফাটকা মানসিকতার আন্ডারে পড়ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা থেকে লসের জায়গাটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে, এবং ফাটকা প্রবণতা, ফাটকা মানসিকতার ক্ষেত্রে কিন্তু কি হয়ে যায় যে আমি ঠিক মতন পড়াশোনা করিনি, আমি গিয়ে মোটামুটি উত্তর দিয়ে এলাম, এবার স্যারের কাছ থেকে রেমেডি নিয়েছি, 80% 90% পাবো, বা দেখা গেল আমি 30% বা 40% নিজেকে নিয়োজিত করলাম 80% রেজাল্ট পাওয়ার জন্য। জাগ্রত মন্দির, মসজিদ, গির্জা কোথায় রয়েছে সেখানে গেলাম, সেখানে গিয়ে কোথাও চাদর চড়ালাম, সেখানে গিয়ে কোথাও অসত্য গাছ বট গাছে আমি সুগলি বাঁধলাম। আসলে আমি আমার কর্মটা করলাম না। সৌকর্ম স্বনিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি, এটা বারবার ধরে আমি এই গব্বাং স্তুতিগুলো বলেছি। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন। শ্রীকৃষ্ণ, অনেকে বলেন শ্রীকৃষ্ণ কেন আপনার আদর্শ, তার কারণ একমাত্র ভগবান, যেই ভগবানকে যদি ক্ল্যারিফাই করা হয়, এক্সপ্লেন করা হয়, তাহলে গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্কিংস, তিনি কিন্তু প্রমাণ করেছেন। প্রয়োজনে তিনি ভালোবাসাকে সর্বজনীন করার জন্য কি করেছেন, তিনি বাঁশি বাজিয়েছেন, বাঁশি ধরেছিলেন হাতে। আবার দুষ্টের দমন করার জন্য সেই হাতেই কিন্তু তিনি সুদর্শন চক্র ধরেছিলেন। এই শ্রীকৃষ্ণকে ক্ল্যারিফাই করলে জীবনে আর মানে কি বলবো, আর আদর্শের জন্য বা আমার নির্দিষ্ট গুরুর জন্য কাউকে ফাইন্ড আউট করতে হয় না। আমার মনে হয় এই যে গ্যালাক্সিতে, এই যে ইউনিভার্স, যে পুরো এই যে জগৎটা রয়েছে, এখানে দুজনকে যদি আমি ভালো মতন জাজ করি, তাহলে কিন্তু আমার জীবন এই ক্ষেত্রে কিন্তু কোনো ধার্মিক জায়গাও নয়। প্রত্যেকটা মানুষ সে যে কোনো ধর্মের রূপে চলছে হতে পারে। ধর্ম তো অ্যাকচুয়ালি হিন্দু, মুসলমান, খ্রিস্টান নয়। ধর্ম মানে আমি বারবার ধরে বলেছি, মাকে মা বলে ডাকা, মাসিকে মাসিকে বলে ডাকা, ধর্ম নিয়েও আমার অনুষ্ঠান রয়েছে। তাহলে এইগুলো হচ্ছে ধর্মের রথ বা ধর্মের পথ। তাহলে প্রশ্ন যেটা হচ্ছে যে কোন ধার্মিক সত্তা দ্বারা এদেরকে ক্ল্যারিফাই করার দরকার নেই। শ্রীকৃষ্ণকে যখন তুমি জানবে, শুনবে, তার অর্থ তোমাকে কেবল হিন্দু হতে হবে, নট নেসেসারি, নট নেসেসারি। আরেকজন হচ্ছে হনুমানজি, মারাত্মক জিনিস। কোন রাজনৈতিক এজেন্ডার মধ্যে বা ঝান্ডার মধ্যে আমার এই কথাকে কিন্তু ফেলে দেবেন না। হনুমানজিকে যদি ক্ল্যারিফাই করা যায়, তাহলে আপনি মানে এর চাইতে বড় যে আমাদের যে আদর্শ, গীতাতে কিন্তু আদর্শ অর্থাৎ কাঁচ আয়নাকে বলা হয়েছে, এটা নিশ্চয়ই জানেন। গীতার কথা অনুযায়ী আদর্শ কথার অর্থ কাঁচ, কাঁচ বলতে কিন্তু আয়নাকে বোঝানো হয়েছে, যার রিফ্লেকশনে আমি আমাকে দেখছি এবং আমার ভুল ত্রুটিগুলোকে কিন্তু আমি ফুলফিল করার চেষ্টা করছি, ক্ল্যারিফাই করার চেষ্টা করছি, আত্মসমালোচনা করার চেষ্টা করছি। যাই হোক, এগুলো নিয়ে আমি বলতে চাই না। তাহলে সেক্ষেত্রে কিন্তু শ্রীকৃষ্ণ এবং যে হনুমানজি, এই দুজনে এমন দুজনে মানুষরূপী ঈশ্বর, একদম পিওর মানুষরূপী ঈশ্বর। হ্যাঁ, হনুমানজি কিন্তু ঈশ্বর তত্ত্বের জায়গায় সেবক, কর্মী হিসেবে মারাত্মক পাওয়ারফুল এবং সত্যি সত্যি আদর্শ হয়ে ওঠার যোগ্য। তাহলে সেক্ষেত্রেও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিশেষ করে কিন্তু আমি আগের মাসগুলিতে কর্মের জায়গা মারাত্মক লক্ষ্য করেছিলাম, কিন্তু আমি এপ্রিল মাসটা যদি লক্ষ্য করি, তাহলে যতটা আমি কর্ম করছি তার অনেক বেশি রেজাল্ট আমি চাইছি। এই জায়গাটাই কিন্তু ফাটকা রিলেটেড টেন্ডেন্সিটা চলে আসছে। বা আমি ফাটকা রিলেটেড কোনো জায়গায় যদি চলে যাই, আমার কাছে প্রচুর এরকম অনেক মানুষ আসে, অর্থনৈতিক বিরাট ক্রাইসিস, আমি লটারি কাটবো। আরে লটারিটা কেটে তুই কখনোই কোটি টাকা পাবি না, এর পেছনেও কালো টাকাকে সাদা করার একটা প্রবণতা রয়েছে। এইটুকু বোধ বুদ্ধি কেন আমাদের মধ্যে নেই আমি বুঝে উঠতে পারি না। সেকেন্ড হাউসকে যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু বৃহস্পতি এবং রবির মারাত্মক পজিটিভ ভাইব্রেশন লক্ষ্য করা যাচ্ছে, এবং 10th হাউসেও কিন্তু আমাদের বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগের রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গাটা মারাত্মক, কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউস 10th হাউসকে যখনই হিট করছে, আমার সফলতায় যতটা না আমি অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী হচ্ছি,
তার চাইতে বেশি ফেম আসছে, আমাকে নিয়ে খুব ভালো 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 সবাই বলছে, কিন্তু অর্থনৈতিক ভাবে পরিপুষ্ট হচ্ছি, কিন্তু সেই ভালোর সমতুল্য পরিপুষ্ট হতে পারছি না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর থার্ড হাউসকে যদি লক্ষ্য করা যায়, তাহলে এই যে শনি এবং মঙ্গলের রিফ্লেকশন, সেই শনি কিন্তু উচ্চস্থ হয়ে 12 নম্বর ঘরে বসে আছে, নেগেটিভ ঘরে বসে আছে। তাহলে শনি ঘরে কিন্তু মঙ্গল শুক্রের রিফ্লেকশন কি করছে, আমি আমার যে চিন্তাধারা, আমার যে আমি আগে থেকে যে চক আউট করছি, সেটাকে কিন্তু কার্যকারী করে তুলতে পারছি না, এবং হ্যাপাজার্ডলি মুভ করার জায়গা, স্ক্যাটারলি মুভ করার জায়গা, ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করার জায়গা, কর্ম করলে তবেই কিন্তু জিতবো বলে কিন্তু কেবল কর্ম করে যাচ্ছি, লক্ষ্যচ্যুত হয়ে যাওয়া বা নির্দিষ্ট লক্ষ্য না থাকার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। 4 নাম্বার ঘরটাই কিন্তু বুধের অবস্থান, মাতৃ প্রভাব মারাত্মক শক্তিশালী, কিন্তু মা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাবে, মা রোগের দিক দিয়ে মানসিকভাবে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খেটে মরছে, পরিশ্রম করছে, সবকিছু ঠিক, কিন্তু ওই যে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, তাহলে সফলতার উপযুক্ত কিন্তু তুমি হতে পারছো না। যে কর্মটা করছো আর যে সফলতাটা চাইছো, সেটা কিন্তু ভিন্ন মুখী হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমার গৃহের মধ্যে আমার দাদা দিদি ভুল পথে চালিত পরিচালিত হচ্ছে, অসংযমী জীবনযাপন করছে, ইল্লিগেল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে পড়ছে, বা দেখা যাচ্ছে কারোর দ্বারা আকর্ষিত হয়ে যাচ্ছে, বুধের রিফ্লেকশন বারবার ধরে বলেছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেন? 8 হাউসের অধিপতি গ্রহ কিন্তু 4 নাম্বার ঘরে বসে রয়েছে, বুদ্ধিভ্রষ্ট হয়ে যাচ্ছে দাদা দিদি, এরা ভাই বোন নয় কিন্তু দাদা দিদি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি যদি 5 নাম্বার ঘরটাকে খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে 5 নাম্বার ঘর এবং 10 নাম্বার ঘরের রিফ্লেকশন টেরিফিক হয়ে রয়েছে, তাহলে সফলতার জায়গা টেরিফিক হয়ে রয়েছে। কিন্তু যদি বুধ এবং চন্দ্রের রিফ্লেকশন লক্ষ্য করা যায়, 9 নাম্বার ঘর কিন্তু শুক্র মঙ্গল এবং শনি মঙ্গলের ব্যাড রিফ্লেকশন কেউ হিট করছে কর্কট রাশি, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সম্মান বৃদ্ধির জায়গাটা মারাত্মক রয়েছে, বুদ্ধিকে সঠিক মতন আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘরে যে রাহুর অবস্থান এবং রাহুর কানেকশন কিন্তু উচ্চস্থ শনিকে হিট করছে, সুতরাং বেসরকারি চাকরি, কর্পোরেট রিলেটেড কোন সেক্টর, বা দেখা যাচ্ছে বিদেশি অর্গানাইজেশন, বা আমি যেখানে জন্মেছি ভিন রাজ্যে চলে যাওয়া, ভিন দেশে কাজকর্ম করছি বা কাজ খুঁজছি, টেরিফিক সময় কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। সরকারি তুল্য চাকরি না পাওয়ার জায়গা, সরকারি তুল্য চাকরিতে স্যাটিসফাই না হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পুরো অপোজিট ভাবে কিন্তু বেসরকারি চাকরিতে কিন্তু মারাত্মক স্যাটিসফাই, অর্থনৈতিক ফিনান্সিয়াল স্ট্রেংথ আরো বৃদ্ধি পাওয়া, ফেম বৃদ্ধি পাওয়ার জায়গাটাও মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? যেখানে জন্মেছো সেখান থেকে দূরবর্তী স্থানে কিন্তু কর্মক্ষেত্র, কর্ম পাওয়ার ক্ষেত্রে পজিটিভ, কর্মে উন্নতির ক্ষেত্রেও কিন্তু পজিটিভ হয়ে রয়েছে। 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, বৈবাহিক জায়গা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না, ছোট খাটো ব্যাপারে মতান্তর হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং বিশ্বাসের জায়গাটাই কিন্তু অকস্মাৎ ক্র্যাক হয়ে যাওয়া বা ভাটা পড়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এবং বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটাও সঠিক লক্ষ্য করা যাচ্ছে না, বাড়ির গুরুজনদেরকে অসম্মান করে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ঠান্ডা লড়াইয়ের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, নিউক্লিয়ার হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নবদম্পতির ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ মাস কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই এপ্রিল মাস, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, আমি আগেই যেটা বললাম 8 নাম্বার এবং 11th হাউসের জায়গায় কিন্তু বুধ, সেই বুধের জায়গাটাকে যদি দেখা যায় 4th হাউসে, তাহলে কি হচ্ছে, আমি ওই যে বললাম হ্যাপাজার্ডলি কাজকর্ম করছি, স্ক্যাটারলি মুভ করছি, ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করছি, তাই যে কর্মটা করছি দেখা যাচ্ছে তার 50%-এরও কম তার রেজাল্ট পাচ্ছি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে, আমি যে পর্যায়ে রয়েছি সেখান থেকে আমি ইনক্রিজ করতে পারছি না, সেই জায়গাটাকেই স্টেবল করার জন্য আমি হাবড়ে যাচ্ছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মান সম্মানের জায়গাটা অবশ্যই পজিটিভ রয়েছে, কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা টেরিফিক, এবং গুপ্ত শত্রুরা তোমাকে হিট করবেই কিন্তু মান সম্মানের জায়গায় স্খলন ঘটাবার জন্য।
কেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন, এবং অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। হ্যাঁ, কোন রকমের হানি ট্যাপের মধ্যে যেন পড়ে না যাও, অসংলগ্ন অবৈধ ইল্লিগেল কোন সম্পর্ক যেন স্থাপন না হয়, এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া অবশ্যই প্রয়োজন। 10 নম্বর ঘরটা টেরিফিক হয়ে রয়েছে, আমি যে নেগেটিভিটি বললাম সেগুলোকে যদি অফ করতে পারো, সঠিকভাবে কর্ম করতে পারো, 10th হাউস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 2 নম্বর এবং 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তাহলে এই ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আবার আমি আগেই যেটা বললাম, চন্দ্র এবং মঙ্গল শনির ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়ে যাবার জন্য, বা আমাদের শনি চন্দ্রের ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়ে যাবার জন্য কি আমার ফেম বৃদ্ধি হচ্ছে, কিন্তু আর্থিকভাবে পরিপুষ্ট হচ্ছি না, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 11th হাউস, বুদ্ধি যুক্তিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করা প্রয়োজন। বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে যেটাকে আমি বিচার্য মানে মনে করছি, সঠিক বলে মনে করছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেই জায়গাটাই হিট করছে না, তার ফলেই কিন্তু স্ক্যাটারলি আমি মুভ করছি, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শনি এবং কেতু 12 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে বসে থাকার জন্য পেট রিলেটেড প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস, অনিদ্রা রিলেটেড প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস, এবং আমি আমার অজান্তে আমি ইল্লিগেল কোনো অ্যাক্টিভিটিস করে বসছি না তো, আমার অজান্তে আমি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছি না তো, সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের মতন এইটুকুই, নমস্কার।